এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে লিলারয়ে WBPSC মিস্ত্রিসের প্র্যাকটিস সেট রয়েছে, সেখানে সেট 2 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু WBPSC মিস্ত্রিস পরীক্ষায় প্রায় 25খানার মতো অঙ্ক এসে থেকে, আর বাকিগুলো থাকে জিএস এর কোশ্চেন। সেই 2 নম্বর সেটে যে 25খানা অঙ্ক রয়েছে সেই 25খানা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি। পার্ট 1 মানে কি, যে লিলারয়ের বই যে সেট নাম্বার 1 রয়েছে WBPSC মিসলেনিয়াসে, সেই সেটটার পুরো অঙ্ক আমরা কি করে দিয়েছি। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, সেটা প্লেলিস্টে দেওয়া রয়েছে। আজকে সেট নাম্বার 2। প্রথম অঙ্ক কি বলেছে, 7 টু দি পাওয়ার 105 সংখ্যাটি শেষ অঙ্কটি কত? শেষ অঙ্কটি মানে কি, আমাদের ইউনিট ডিজিট ফাইন্ড আউট করতে হবে। ইউনিট ডিজিট বলতে এককের ঘরের অঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে, 7 টু দি পাওয়ার 105। যখন আমাকে এককের ডিজিট নির্ণয় করতে বলবে তখন আমাকে কি করতে হবে, 105কে 4 দিয়ে ভাগ করতে হবে। আর এই যে নাম্বার সিস্টেমের অঙ্ক ইউনিট ডিজিট বের করে আমাদের কি প্লেলিস্টে দেওয়া রয়েছে, সেখানে কি করানো রয়েছে, ওখানে কি ডিটেলসে একদম কি আলোচনা করা রয়েছে। যাদের প্রয়োজন সেখানে গিয়ে দেখবে, তাহলে সমস্ত টাইপের অঙ্ক কি তোমরা কি করতে পারবে। তাই 4 দিয়ে আমাকে কি করতে হবে, 105 ভাগ 4 করতে হবে। 4, তাহলে ভাগ করলে কত অবশিষ্ট বাড়ায়, 4 10 40, 5 4 1, রিমাইন্ডার কত বেরোলো 1। 4 দোকানে 8, 10 4 2, 25, 4 6 24, রিমাইন্ডার কত 1। যত রিমাইন্ডার বেরোবে সেটাকে আমাদের কি করতে হবে, 7 এখানে রয়েছে, 7-এর মাথার মধ্যে এই একটা বসে দিতে হবে। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে কত হবে, 7। তাহলে আমাদের শেষে যে ইউনিট ডিজিটের অঙ্ক আছে, ইউনিট ডিজিটটা কত আসবে, তার মানে 7 আসবে। এটি ক্যালকুলেশন করলে একই করে অঙ্কটি হবে আমাদের কত, 7। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী একটি বিষয়, 42% অন্য বিষয় ফেল করে এবং 15% উভয় বিষয় ফেল করে। যদি 2500 জন পরীক্ষায় অংশ নেয় তবে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি বিষয়ে ফেল করেছিল? তাহলে টোটাল পরীক্ষার্থী কতজন অংশগ্রহণ করেছিল, 2500 জন। এর মধ্যে 35% কি করে, একটি বিষয়ে কি করে, ফেল করে। আর 42% কি, আরেকটি বিষয় ফেল করে। আর উভয় বিষয় ফেল করে হলো 15%। আমাকে বলছে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি বিষয়ে ফেল করে। তার মানে যদি আমার এটা হয়, তাই যদি ভেন্ডাগমের সময় বুঝি আমরা, তাহলে মাঝখানেরটা কত, 15। তাহলে একটি সাবজেক্টে ফেল করে কত, 35। তাহলে শুধু একটি সাবজেক্টে ফেল করে কত, তাহলে 35 থেকে 15 বিয়োগ করতে হবে, 5 5 0, 3 থেকে 20। আর একই রকম ভাবেই অপর সাবজেক্টে ফেল করে কত, 42। তাহলে শুধু অপর সাবজেক্টে ফেল করে কত, 42 থেকে 15 আমাকে বিয়োগ করতে হবে। 12 থেকে 5 বিয়োগ করলে 7, 4 থেকে 2 বিয়োগ করলে 2। আমি কি বলছি, কতজন পরীক্ষার্থী যে কোনো একটি বিষয় ফেল করে। আমাদের কত, যে কোনো একটি বিষয় মানে কি 20 আর কত 27, এই দুটো সঙ্গে নিতে হবে। তাহলে 20 আর 27 কত হবে, 47। তাহলে 2547 বাই 100। আমাদের অ্যান্সার কত আসবে, 47 ইন্টু 25। গুণ করতে হবে, 4 25 100, 7 দিয়ে গুণ করলে 5 7 35, 5 7 14 কত 17, 175। তাহলে 175-এর আমাদের এখানে কি বসবে, 5 বসবে। গেল 4 25 100 আর 17 যোগ করতে হবে, 117, 1175। মানে সঠিক উত্তর কত, 1175, অপশন বি। নেক্সট কি বলছে, কিছু দ্রব্য 5 টাকায় 6টি হিসাবে কিনে 6 টাকায় 5টি হিসাবে বিক্রয় করলে শতকরা লাভের হার কত হবে? প্রফিট লসের অঙ্ক। এই টাইপের যখন অঙ্ক দেবে, দেখবে 5 টাকায় 6টি, 6 টাকায় 5টি অল্টারনেট দেওয়া রয়েছে, তখন আমি কি করবো, 6টি হিসাবে, কোয়ান্টিটিটা এই পাশে এক পাশে লিখবো, 6টি হিসাবে 5 টাকায় কিনলো, টাকা। এটা হলো আমাদের সিপি। আবার কি, 6 টাকায় 5টি বিক্রি হিসাবে বিক্রি করলো, তাহলে কোয়ান্টিটিটা এক পাশে, 5টি বিক্রি করলো কত টাকায়, 6 টাকায়। তাহলে বলছে লাভের হার কত। আজ টাইপের অঙ্কের সাথে কোয়ান্টিটি আমাকে সমান করতে হবে। তাহলে আমি কি করবো, একে 5 দিয়ে গুণ করবো, আর এটাকে আমি 6 দিয়ে গুণ করবো। একে যদি 5 দিয়ে গুণ করি, এই পাশেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25। তাহলে একে 6 দিয়ে গুণ করলাম, এই পাশে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 30, 6 6 36। এটাও 6 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কত, এখানে কোয়ান্টিটি সমান হয়ে গেল 30, এই পাশেও কত 30। অথবা এই টাইপের অঙ্ক দাও 6টা 5টা 5টা 6টা, অল্টারনেট থেকে তখন কস্ট দিয়েও আমরা করতে পারি। তাহলে এটা হলো আমাদের কি, 25 হলো আমাদের সিবি। আর এসপি আমাদের কত, 36, এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে গেইন কত হলো, তাহলে 36 - 25, তাহলে কত হয়, 11। গেইনের পার্সেন্টেজ কত আমাকে বের করতে হবে। পার্সেন্টেজ গেইন আমরা কার উপরে বের করি, ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য নিচে 25, আর পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ। 4 25 100, তাহলে 4 11 কত পার্সেন্ট, 44% হবে আমাদের
সঠিক উত্তর অপশন ডি। একটি ব্যাগে 5:9:4 অনুপাতে যথাক্রমে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মিলিয়ে মোট 206 টাকা রয়েছে। তা ব্যাগটিতে 25 পয়সায় কতগুলি কয়েন রয়েছে? তাহলে দেখো কি দেওয়া রয়েছে, এটা অঙ্ক দুভাবে হয়। নাম্বার দেওয়া থাকবে এখানে এক পাশে, আরেক পাশে টাকা দেওয়া থাকবে, অথবা এক পাশে টাকা দেওয়া থাকবে, আরেক পাশে কি নাম্বার দেওয়া থাকবে। দুটোকে কি সেম ইউনিটে আনতে হবে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, 5:9 অনুপাতে যথাক্রমে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মিলিয়ে মোট এত টাকা। তার মানে এটা কি নাম্বারের অনুপাত দেওয়া রয়েছে, কয়েনের নাম্বার। কোন কোন টাকার কয়েন রয়েছে? 50 পয়সা। 50 পয়সা মানে আমরা জানি হাফ টাকা, 25 পয়সা মানে আমরা জানি 1/4 টাকা, আর 10 পয়সা মানে 1/10 টাকা। ক্লিয়ার? কিসের কিসের কয়েন আমরা লিখে দিলাম। আর নাম্বারের অনুপাত কত রয়েছে? 50 পয়সার কয়েন রয়েছে 5টা, ধরো এটা কত 9টা, আর 10 পয়সা রয়েছে 4টা। এখন আমাদের কি প্রোভাইডেড? টাকা, মূল্য প্রোভাইডেড। তার মানে নাম্বার থেকে আমাদের প্রাইসে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে কনভার্ট করবো? তোমার কাছে মনে করো 5 টাকার 5টি কয়েন রয়েছে, 50 পয়সা, টাকা কত হবে? 5/2, 2.5 টাকা, এটাই তো। তাহলে এটা 9টা রয়েছে, এটা কত হবে? 9/4। পরেরটা কত হবে? 4/10। তাই কাটাকাটি করে দাও, 2 দোকানে 4, 5 দোকানে 10। এটা আমাদের কিসের রেশিও পেলাম? প্রাইসের রেশিও। টোটাল প্রাইস আমাদের কত? 206 টাকা। তার টোটাল মানে তিনটা যোগ করতে হবে। তাহলে কত হয়? 5/2 প্লাস 9/4 প্লাস 2/5। তাহলে লসাগু করে কত হয়? 4 দোকানে 8, পাতাটা কত? 4 × 20, 20 হয়। 20 হলো এলসিএম। 10, 5 10, 10, 5 10 50, 4 5 20, 5 9 45, 4 5 20, 4 দোকানে 8 গেল। তাহলে কত হলো? 50 আর 45 যোগ করলে 95, 95 8 যোগ করলে 103। তার মানে আমাদের দাঁড়ালো কত? 103/20। এটা আমরা কি বের করলাম? প্রাইস বের করলাম, মানে মূল্য বের করলাম। আর মূল্য আমাদের দেওয়া রয়েছে কত? 206/3। তাহলে আমি কন্ডিশন এটা লিখতে পারি, কি লিখতে পারি? 103/20, এটা আমাদের প্রাইস। সেই প্রাইসটা কত? 206 এর সমান। তাহলে একের ভ্যালু কত হবে? 206 ইন্টু 20/103। কার মান আমাকে বের করতে বলেছে সেটা লক্ষ্য করতে হবে। 25 পয়সার কি কতগুলি কয়েন? নাম্বার বের করতে বলেছে। 25 পয়সার নাম্বার কত ছিল? 9। তাই 9 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 103, 200, 20 দোকানে 40 ইন্টু 9, তাহলে 360 হবে আমাদের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কি বলছে? এ একটি ব্যবসা 85,000 টাকা দিয়ে শুরু করে, তার কিছু সময় পর বি এত টাকা দিয়ে তার সঙ্গে যোগদান করে। বি কত সময়ের জন্য ব্যবসাতে যোগদান করে যদি বছরের শেষে মোট লাভ এত হয়? তার মানে এ আর বি এর লাভ দেওয়া রয়েছে 3:1। দুটোতে ভাগ করতে হলে কত মাসের জন্য বি এর টাকাটা নিয়োজিত হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এ আর বি, এ ব্যবসায় কত টাকা ইনভেস্ট করলো? 85,000 টাকা। আমরা জানি টাকার সঙ্গে যদি আমরা টাইম গুণ করি মূল্যের সঙ্গে, তাহলে আমাদের কি বাড়াবে? প্রফিট বেরোবে। তাহলে দেখো এ কত সময়ের জন্য করেছিল? সমস্ত বছরের জন্য, মানে 1 বছরের জন্য 12 মাস। আর বি কত বছরে কত সময়ের জন্য সেটা আমাদের দেওয়া নেই, সেটাই আমাকে বের করতে বলেছে। তার মানে বির টাকাটা কত? এত ইন্টু কত? এক্স। আর এ আর বি এর লভ্যাংশের অনুপাত কত? 3:1। কেন আমরা করলাম? দেখো অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে প্রফিট বেরোলো, আর প্রফিটের অনুপাতে তো দেওয়া রয়েছে। এবার তোমাকে কাটাকুটি করতে হবে। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটো। 17 দিয়ে কাটাকাটি করি। 5 17 85, 50, 17 দোকানে 34, 8 85, 5 17 85, 25 দোকানে কত? 50 গেল। তারপরে দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 4 12, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত আসবে? 4 দোকানে 8, তাহলে 8 হবে আমাদের কি সঠিক উত্তর অপশন সি। যদি 6 জন পুরুষ এবং 8 জন ছেলে 10 দিনে একটি কাজ করতে পারে, 26 জন পুরুষ এবং 38 জন ছেলে 2 দিনে ওই কাজটি করতে পারে, 15 জন পুরুষ 20 জন ছেলে ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখো এটাও টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড একটা অঙ্ক। তাহলে 6 জন পুরুষ প্লাস 8 জন বয় একটা কাজ করে কত দিনে? 10 দিনে ইন্টু 10। আসলে এখানে কি ম্যানের এফিসিয়েন্সি আর বয়ের এফিসিয়েন্সি রিলেশন তৈরি, মানে কতজন ম্যান কতজন বয়ে সমান কাজ করে সেটা আমরা এখান থেকে বের করবো। এই হলো আমাদের টার্গেট। 10 দিন। একই রকম ভাবে কতজন পুরুষ বলেছে? 26 জন ম্যান আর 48 জন কি কতদিন কাজ করলো?
2 দিন। এখান থেকে আমি কি বলবো, ম্যান আর বয়ের মধ্যে যে কাজের রেশিও সেটা আমরা বের করবো, মানে কতজন ম্যানের ক্ষমতা কতজন কি বয়ের সমান। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, 5 দোকানে 10, 5 6 30, 30 থেকে 26 যদি যায় তাহলে 4n। ক্লিয়ার? তাহলে এখানে কত, 48, 5 40, তাহলে 48 থেকে যদি 5 40 যায় তাহলে কত থাকে, 8 পয়েন্ট। কি করলাম, 48 বয়, এখানে 5 40 হলো সমান সমান বসে গেলে বিয়োগ হয়ে গেল, 48 থেকে 40 গেলে 8। তাই আমি বলতে পারি এখান থেকে 1m মানে একজন ম্যান ইকুয়াল টু কত, দুজন বালক। কাটাকুটি করলাম মানে একজন ম্যানের ক্ষমতা দুজন বালকের সমান, এটা আমাদের দরকার বের করা, রিলেশনটা পেয়ে গেলাম। এবার আমাকে কনভার্সন করতে হবে। কি কনভার্সন করতে হবে, 6 জন পুরুষ 8 জন ছেলে, হয় সবগুলোকে এখান থেকে আমরা বয় বানাবো, নাহলে কি পুরুষের মধ্যে সুবিধা মতো কাজ করতে হবে। দেখো 6 জন পুরুষ, এখানে 6 জন পুরুষ আমাদের বের করা সহজ, আর এখানে কতজন পুরুষ, তাহলে সবগুলো আমরা বয় কনভার্ট করছি। তাহলে প্রথম কন্ডিশনের মধ্যে আমাদের কি দেওয়া ছিল একটু লক্ষ্য করি, যদি 6 জন ম্যান আর 8 জন বালক একটা কাজ করে কত দিনে, 10 দিনে, তাহলে এখান থেকে আমি বয়ে কনভার্ট করবো সবগুলোকে। তাহলে 1 ম্যান ইকুয়াল টু আমরা জানি কত বয়, 2 বয়, তাহলে 6 ম্যান ইকুয়াল টু কত বয় হবে, 6 দোকানে 12 বয়, তার সঙ্গে এক্সট্রা কত 8 বয় রয়েছে, তাহলে কত হলো 20 বয়। এই যে কনভার্সন হয়ে গেল, ম্যান থেকে বয় এসে গেলাম। তাহলে 20 জন বালক একটি কাজ করে কয় দিনে, 10 দিনে। এটা হলো 1 নম্বর, তৈরি হয়ে গেল, রেডি। যে কোনো একটা সাহায্য নিয়ে করলাম। তারপরে নেক্সট কন্ডিশন, ফাইনাল কন্ডিশন তোমরা লক্ষ্য করতে, কতজন বলেছে, 15 জন ম্যান আর 20 জন বয় কাজটা কতদিনে করবে। তাহলে আমাকে এখানে নিশ্চয়ই কিছু কি বয় কনভার্সন করেছে, তাহলে এখানেও নেক্সট কন্ডিশন আমাকে বয় কনভার্সন করতে হবে। তাহলে আমরা জানি 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, তাহলে 15 ম্যান ইকুয়াল টু কত হয়, 15 দোকানে 15 দিয়ে গুণ করে দাও, 15 × 15, 15 দোকানে 30 বয়, তাহলে 30 আর 20 কত, 50 বয়। এখন 50 বয় কাজটা করবে কতদিনে, এই হলো আমাদের অঙ্ক। তাহলে 20 জন করে কত, 10 দিনে, তাহলে একজনের নিশ্চয়ই বেশি সময় লাগবে, 20 × 10, 50 জনের কত লাগবে, 50 দিয়ে ভাগ, ওই নিয়মের মতো অঙ্ক। 4 × 5 4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক কি বলছে, দুটি ট্রেন প্রতিটি 500 মিটার লম্বা, দুটি সমান্তরাল লাইনের বিপরীত দিকে চলছে, তাদের গতিবেগ যথাক্রমে 45 কিলোমিটার/আওয়ার এবং 30 কিলোমিটার। আমার দ্রুতগামী ট্রেনের চালককে ধীরগামী ট্রেনের অতিক্রম করতে কত সময় লাগবে তা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে বলেছে। দুই সমান্তরাল কোন দিকে যাচ্ছে, একই দিকে না বিপরীত দিকে, বিপরীত দিকে। রিলেটিভ ভেলোসিটির অঙ্ক, একই দিকে গেলে বিয়োগ, বিপরীতে গেলে কি হবে, যোগ। গেল, রিলেটিভ ভেলোসিটি কত হবে, 35 আর 30 যোগ করতে হবে, তাহলে 40 আর 45 আর 30 যোগ করলে কত হয়, 75 কিলোমিটার/আওয়ার। এখন কিলোমিটার/আওয়ার থেকে মিটার/আওয়ার আমাকে সেকেন্ডে আসতে হবে, তাহলে কি দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ। এটা আমাদের পরে কাজে লাগবে, মিটার/সেকেন্ড। আমাদের দরকার কি, টাইম। তাহলে টাইম বের করতে আমাদের কি করতে হবে, 500 টোটাল ডিস্টেন্স, তাকে কি এই যে ইলেকট্রিসিটি ভাগ, তাহলে 75 5/18, তাহলে উপরে কত যাবে 18 আর নিচে যাবে কত 5। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত হয় 100, 25 দিয়ে কাটাকাটি করে দাও, 4 পজিশন 100, 3 পজিশন 75 গেল, তারপরে 3 6 18, 4 6 কত 24 সেকেন্ড। অপশন এ। এক ব্যক্তি স্রোতের দিকে একটি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে নেয়, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে তার দ্বিগুণ সময় নেয়, তবে স্থির জলে নৌকার গতিবেগ ও এটা হবে ও স্রোতের গতির অনুপাত কত। তাহলে দেখো স্রোতের অনুকূল আর প্রতিকূলের রিলেশন দেওয়া রয়েছে। স্রোতের বিপরীত মানে আপস্ট্রিম আর অনুকূল মানে ডাউনস্ট্রিম। কিসের রিলেশন দেওয়া রয়েছে, সময়ের রিলেশন। দেখো ভালো করে এটা দেখতে হবে, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে প্রথম কন্ডিশনে আছে, একটি ব্যক্তি স্রোতের দিকে একটি দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে দ্বিগুণ সময় নেয়, তাহলে বিপরীতে দ্বিগুণ সময় নেবে। আর মানে ডাউন স্ট্রিমে যদি 1 ইউনিট টাইম নেয় আর প্রতিকূলে তাহলে কত নেবে, 2 ইউনিট টাইমের রিলেশন গেল। আমরা জানি টাইমের সঙ্গে স্পিডের রিলেশন কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন ডিস্টেন্সটা ফিক্স, একই দূরত্ব বলছে ডিস্টেন্স ফিক্স, তাহলে টাইমের সঙ্গে স্পিডের কি ব্যস্ত সম্পর্ক, সেটা কত হবে 1:2 কত 2 স্পিডের রেশিও। তাহলে আমাদের দরকার কি, বোটের স্পিড বের করা আর স্রোতের স্পিড বের করা। তাহলে বোট আর স্রোতের স্পিড আমরা কিভাবে বের করবো, বোটের বের করার ফর্মুলা হলো কি, ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপ স্ট্রিমের স্পিড যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 2 একে কত 3, যোগ করলাম তাকে 2 দিয়ে ভাগ, এটা হলো বোটের স্পিড। একই রকম ভাবে স্টিমের স্পিড বের করো, স্টিমের সময় এখানে যোগের জায়গায় বিয়োগ, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করো 1,
তাকে 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের কিসের বের করতে বলেছে? বোটের স্পিড ইজ টু স্টিম, স্রোতের বেগ এর অনুপাত। বোটের কত? 3/2, স্রোতের কত? 1/2, আর নিচে 2 2 আউট। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? 3:1। অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, 3 প্লাস √6, নিচে কত রয়েছে? 5√3 মাইনাস, দেখো এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করবো। 12 মানে কি? রুটের ভেতরে তাহলে 4 × 3, তাই 4-এর বর্গমূল করলে কত হয়? বেরিয়ে আসবে, তার মানে 2 বসে যাবে, আর ভিতরে কি থাকবে? 3। তাহলে এখানে 2 আর সামনে 2, তার মানে কত হলো? 4√3। ক্লিয়ার? তারপরে 32 মানে আমরা কি জানি? 2⁵, মানে কি? তো 2⁵ মানে কি? 16 × 2, এইভাবে ভাবতে পারো। তাহলে 16-এর বর্গমূল কত? 4, তারপরে কি? √2, 4√2, সামনে একটা মাইনাস চিহ্ন, তার মানে -4√2 গেল। আর কি দরকার? 50 মানে আমরা জানি 25 × 2, তাহলে 25-এর বর্গমূল কত? 5, তাহলে +5√2, 25। এখন এটা ক্যালকুলেশন করতে হবে। 3 প্লাস √6 গেল, 5টা রুট থেকে 4টা রুট থেকে একটা √3 প্লাস √2, কোঅর্ডিনেশন করব। তাহলে 3 প্লাস √6, তাহলে উপরেও কি √3 প্লাস √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, আর নিচে কি করব? √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, উল্টাটা, প্লাস উল্টা মাইনাস দিয়ে গুণ করব। কেন? এটাকেই বলা হয় করণীয় নিরসন। দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা গেল, তাহলে আলটিমেটলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি করি, √3 স্কোয়ার কত? 3, আর √2 স্কোয়ার কত? 2, তাহলে আলটিমেটলি বিয়োগ করলে হবে কত? 1। তারপর নিচে আমাদের ক্যালকুলেশন করলে কত আসছে? 1। তার নিচের ক্যালকুলেশন তার করার দরকার আছে না, খালি উপরে একটু ক্যালকুলেশন করবো তাহলেই হবে। 3√3 গুণ করে দাও, কিছু করার উপায় নেই, এখানে গুণ করতেই হবে। 3√3 মাইনাস 3√2, 3 6 কত? 18। দেখো রুটের ভিতরে 18 আসলো মানে কত? 9 × 2, 9-এর বর্গমূল কত? 3√2, ব্যাস 3 6 18। তার এই জায়গায় আমি লিখবো 3√2, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 12, তাহলে 12 হলে আমরা কি লিখবো? 4 3 4 12, 4-এর বর্গমূল কত? 2, 2√3, ব্যাস। তাহলে 3 3 কত? 3√3, আর এখানে 2√3, বিয়োগ করলে খালি আসবে √3, আর এটা ক্যান্সেল, √3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট হবে, কিন্তু 9 দ্বারা সম্পূর্ণ কি বিভাজ্য হবে? ঠিক আছে, 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, 9 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, এটি তো বলেছি। তাহলে দেখো এই টাইপের অঙ্ক থেকে সবচেয়ে বেস্ট ওয়ে কি করা? অপশন টেস্ট করা। দেখো 9 দ্বারা কি বিভাজ্য হবে না, 9 দ্বারা কি ভাগ করে কোনো অবশিষ্ট থাকবে, মানে 9 দিয়ে ভাগ করলে মিলবে, এটাই বলেছে। তাহলে কোন কোন সংখ্যা 9 দিয়ে ভাগ করলে মেলে সেটা আগে দেখি, আর কোনগুলো মেলে না, যেগুলো মেলে না সেগুলোকে আমরা আউট করে দেবো, যেগুলো মেলে সেগুলোকে রাখবো, পরে তারপরে অপশন টেস্ট করবো। দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? অঙ্কগুলোকে যোগ করতে হবে। 3 3 6, দেখো 3 3 6, 6 আর 6 12, আর 3 15, তাহলে ইউনিট ডিজিটগুলো যোগ করলে কত হলো? 12। 12 কি 9 দ্বারা ভাগ করলে মিলছে? না, মিলছে না। তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না। এখানে প্রশ্নে আমাকে বলছে সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে, অবশিষ্ট না মানে কি বিভাজ্য হবে, তার মানে এটা আমাদের ক্যান্সেল গেল। পরেরটা চেক করে দেখো, 3 2 5, 5 5 10, আর 7 17, 17 কি 9 দিয়ে ভাগ করলে মিলছে? মিলছে না, তার মানে 9 দ্বারা কি বিভাজ্য নয়, আমাদের 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তার মানে এটাও আমাদের ক্যান্সেল। ক্লিয়ার? দেখো 8 3 11 5 16 2 18, হ্যাঁ এটা 9 দিয়ে ভাগ এটা হতে পারে। 8 3 11 6 17 রেখে 18, এটাও হতে পারে। এখন দেখো আমাদের কি বলছে? ক্ষুদ্রতম নির্ণয় করতে বলছে, তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা? 1 6 80, একটা চেক করলে আরেকটা অটোমেটিক ভাবে হবে। 5 দ্বারা বলছে কি 5 6 7 আর 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট হবে। 3 অবশিষ্ট মানে ভাগ করলে 3 এক্সট্রা থাকবে, আর 3টা তাহলে বিঘন থেকে আমরা বিয়োগ করে নিই, তাহলে এই তো হলো। তার মানে এখন কি দাঁড়ালো? এখন পেলাম 1 6 8। এই সংখ্যাটা অবশ্যই 5 6 7 8 দ্বারা ভাগ যেতে হবে। টেস্ট করো, 5 এর ভেতর রুল কি? লাস্টে 0 অথবা 5, তাহলে 5 দিয়ে যাবে, অবশ্যই রয়েছে এটা, তার মানে 5 দ্বারা বিভাজ্য। 6 এর নিয়ম কি? 6 দেখো 6 দোকানে 12, 4 6 দিয়ে বিভাজ্য যাচ্ছে অটোমেটিক ভাবে। 7 দিয়ে, 7 দোকানে 14, 2 4 7 7 দিয়েও বিভাজ্য যায়। 8 এর নিয়ম কি? লাস্টে 3টা ডিজিট যদি যায় 8 দিলে 8 দিয়ে যাবে। আর একটা 64, 64 80 থেকে 64 করে 4 40, 5টা 40 মিলে যাচ্ছে। 5 6 7 8 দ্বারা কি 1 6 0 বিভাজ্য। তার মানে কি আমাদের সঠিক অ্যান্সার অপশনে। এখন তুমি বলতে পারো এটা তো চেক করা উচিত, আমাদের বলছে ক্ষুদ্রতম দুটোর মধ্যে ছোট কোনটা, এটাই আমরা পেয়ে গেলাম, আর চেক করার দরকার নেই।
11টি সংখ্যার গড় 10.9, যদি প্রথম 6টি সংখ্যার গড় 10.5 হয়, শেষ 6টি সংখ্যার গড় 11.4, তাহলে মাঝেরটি কত? তার মানে কি 6টি সংখ্যার গড় এত, তাহলে 6টি সংখ্যা টোটাল বের করে নেই প্রথম 6টি সংখ্যা, 6 × 10.5, তাহলে কত হয়? 5 6 30, 6 10 7 8 কত? 63.0 গেল। শেষ 6টার গড় দেওয়া রয়েছে 11.4, তাহলে শেষ 6টা টোটাল কত বাড়াবে সেটা আগে বের করে নাও, 11.4, তাহলে 4 6 24, 6 11 66, আর 2 কত? 68, 4 6 24, 68, 68.4, 68.5। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিলে কতগুলি সংখ্যা পাবো? 12টি সংখ্যা। এদের টোটাল কত করে দাও? 4 4ই 4 4ই 8 3 11, 6 6 12, একে 13, 131.4, 4 4 8 3 11, 12টি সংখ্যা টোটাল পেলাম আমরা কত? 131.4। আর 11টি সংখ্যার গড় দেওয়া রয়েছে এত, কারণ 11টি সংখ্যা টোটাল আমরা বের করে নিই, তারপরে বিয়োগ করে দিলে কি একটা সংখ্যা বেরিয়ে যাবে, এটাই তো আমাকে বের করতে বলছে। 11 × 10.9 ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে? 9 11 কত? 99, 9 11 99, হাতের কত? 9 9 গেল, 9 11 99, হাতের 9, 11 কে 11, কত ঘর পর দশমিক? 1 ঘর পর, 119.9 হলো, 9 হলো আমাদের। আর 12টা টোটাল হলো এত, আর 11টা টোটাল হলো এত, তার মানে এর থেকে বিয়োগ করলেই আমাদের অ্যান্সার, সেইটাই তো বের করতে বলছে। 131.4 মাইনাস 119.9, 14 থেকে 9 বিয়োগ করো 5, হাতের হলো কত? 1, 11 থেকে 10 বিয়োগ করলে কত? 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 11.5 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন সি। নেক্সট আমরা কি বলছি? এক ব্যক্তি 10,000 টাকা মোট 4 ভাগে ধার দেয়, যদি সে 2,000 টাকা 8% হারে, 4,000 টাকা 7 সমস্ত 1/2% হারে, 1,400 টাকা এত পার্সেন্ট হারে, তবে বাকিটার জন্য শতকরা কত সুদ দিবে, যাতে কত গড় বার্ষিক সুদ কত হয়? এত হয়। তাহলে দেখো এখানে কত রয়েছে? 2,000 4 আর 2 কত? 6,000 টাকা, 6,000 আর 1,400, তাহলে কত? 7,400, আর বাকিটা রয়েছে কত? তার মানে 2,600, 2,000 থেকে বিয়োগ করে দিলাম এই বাকি টাকা। এখন বাকি টাকার উপর বলছে কত পার্সেন্ট সুদ দেবে, সেটা আমাকে বের করতে জানি না, x%। এই টাইপের অঙ্ক তাহলে করবো কিভাবে? দেখো টোটাল টাকা কত ছিল? 10,000 টাকা, 10,000, 1 2 3, কত পার্সেন্ট সুদ দিয়েছে ওভারঅল? দেখো ওভারঅল 8.13, তার মানে এটা ইন্টু 8.13, পার্সেন্ট রয়েছে তার মানে 8.13/100 একবার। এখন 10,000 টাকাটা ভাগ হবে 4 ভাগে, তাহলে প্রথম ভাগ কত? 2,000, এর কত পার্সেন্ট? 8%, মানে 8/100, ক্লিয়ার, প্লাস গেল তারপরটা কত? 4,000 টাকা, এর কত? 7 সমস্ত 1/2, 7 × 14 কত? 15/2, আর নিচে একটা তো 100 বসবে, তাহলে 2 × 100 একবারে গেল। 4 2 কত? 6,000, পরেরটা কত রয়েছে? 1,400, 1,400 কত? 8 সমস্ত 1/2, 8 দোকানে 16 কত? 17/2, আর নিচে একটা 100 বসবে গেল। আর শেষ পার্ট কত আমাদের? 2,600, জানি না, x%, এই x এর মানে আমাকে বের করতে বলেছে। এই হলো অঙ্ক। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। 813, তাই নিচে আমরা কি লিখতে পারি? 813 বাই কত? 100, তাহলে এই যে এটা দুটো শূন্য, এই দুটো শূন্য, এটা গেল, তাহলে এখানে আমরা কত পেলাম? 813, এখানে ক্যালকুলেশন করে দাও। 8 দোকানে কত? 16, 160, ক্লিয়ার। এখানে ক্যালকুলেশনে আসি, এই 100, এটা গেল, 2 দিয়ে করো 20, 15 দোকানে কত? 30, 300, এইখানে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য, 7 দোকানে 14, 7 17 119 গেল, এই দুটো শূন্য, তাহলে কি 26x, তাহলে এখানে 813, আর সবগুলোকে যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 9 0 9, 9ই হবে। তাহলে এখানে কত আসছে? 1, 6 একে কত? 7, 9, 6 একে 7, আর এখানে 1 রয়েছে 1, 3 একে 4, একে কত? 5, প্লাস 26x,
তাহলে একটা 813 থেকে কি বিয়োগ করতে হবে আমাদের, তাহলে 26x ইকুয়াল টু কত, তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে কত হয় 4, 13 থেকে 9 বিয়োগ করলে 4, হাতে হলো 1, 11 থেকে 8 বিয়োগ করলে কত 3, আর 8 থেকে 6 বিয়োগ করলে 2, 234। এক্স এর মান তাহলে কত দাঁড়াবে, 234/26। 13 10, 13 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 13 10, 8 13 104, 13 দোকানে 26, 9 দোকানে 18, তাহলে কত পার্সেন্ট, 9%। অপশন এ। নেক্সট আমাকে কি বলছে, দুই ধরনের চালের প্রথম প্রকার চাল 15 টাকা প্রতি কেজি দরে, দ্বিতীয় প্রকার চাল 20 টাকা প্রতি কেজি দরে 2:3 অনুপাতে মেশানো হলে মিশ্র চালের কি প্রতি কেজির দাম কত। এরকম টাইপের অঙ্ক দেবে 15 টাকা কেজি দরে, আর প্রথম প্রকারের কোয়ান্টিটি কত রয়েছে 2, আর পরটাকে কোয়ান্টিটি ধরে নাও 3, তাহলে প্রথম প্রকারে কত 15 টাকা কেজি, মানে 1 কেজির দাম 15 টাকা, আর তাহলে 2 কেজি মানে 2 ইউনিট ধরো, 2 ইউনিট বা 2 কেজি ধরো, তাহলে 1 কেজির দাম যদি 15 টাকা হয়, তাহলে 2 কেজির দাম কত হবে 15 দোকানে 30। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রেও ঠিক তাই, 3 কুড়ি কত 60। এখন কি টোটাল কি আমাদের দাম বেরিয়ে গেল, এখন টোটাল কি কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে, 3 2 কত 5, তো 38 কত 90, আর নিচে 5, 18 হবে সঠিক উত্তর। অপশন সি। একটি মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 660 টাকা ও 696.30 টাকা হলে এবং সুদের হার সমান, তবে সুদের হার কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে। আমরা জানি 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আমাদের কত 660, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আমাদের কত হবে, 2 দিয়ে ভাগ করতে হবে 330। আমাদের দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটাও কত বছরে বলেছে 2 বছরে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের টেকনিক কি, এই যে 1 বছর এই যে 2 বছর, মানে কি সুদের উপরে সুদ হয়। তাহলে দেখো সিম্পল ইন্টারেস্ট কত প্রথম বছরের ক্ষেত্রে কি হবে, ওই সিম্পল ইন্টারেস্টই হবে, তাহলে কত 330 গেল। দ্বিতীয় বছরে কি হবে, আমাদের যে আসল ছিল, কোনো একটা আসল ছিল জানি না, সেই ক্ষেত্রে দেওয়া নেই, সেই আসলের উপরে কি সুদ হবে, তাহলে 330 প্লাস এক্সট্রা আবার কত 330 উপরে সুদ হবে, সেটা কত, তাহলে এখান থেকে 330 কত হয়ে গেল 660, আর এক্সট্রা কত দেখো আমাদের 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেওয়া রয়েছে 696.30, আর বাকিটা কত, বাকিটা বসবে এইখানে, 660 থেকে 696.30 বিয়োগ করতে হবে, তাহলে কত হয় 36.30। তাহলে এখান থেকে যে 330 থেকে 36.30 আসলো কত, নিশ্চয়ই এর উপরে কত কোনো নির্দিষ্ট একটা রেট অফ ইন্টারেস্ট এখানে ইউজ করা হয়েছে, তার জন্য তো সেই রেট অফ ইন্টারেস্টই আমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবো, যত সুদ হলো 36, এটা আসলে কোথা থেকে আসলো 330 থেকে আসলো, বাই কত 330 ইন্টু 100, নিচে কত 100, এটা কাটা 3 দিয়ে দাও, 33 কে 33, 33 থেকে 3 33 11, তাহলে আমরা 11% হবে কারেক্ট অ্যান্সার। অপশন 18 সেমি দৈর্ঘ্য ও 14 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ভেতরে বৃত্তের বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তার মানে কি, এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য কত 18 সেমি আর প্রস্থ কত 14 সেমি, এর মধ্যে বৃহত্তম বৃত্ত, তাহলে কিভাবে থাকবে, তাহলে বলছি বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তের কিসের দরকার, ব্যাসার্ধের দরকার, তাহলে এই যে বৃত্তের সেন্টার, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ আর বিটা আসলে কি, এ বি বৃত্তের ব্যাস, তাহলে আমাদের দরকার ব্যাসার্ধ, তাহলে এ বি হলো আমাদের ব্যাস, কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ কি ও বি, ওবিটা আমাদের দরকার, কারণ বৃত্তের ব্যাসার্ধ জানলে পরে আমি সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ওবি যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে মানে আমাদের এখানে কত কোটাটা কত 14, তার মানে এতটুকু কত হবে, তার মানে 7 হবে অর্ধেক, যেহেতু লজিক, তার মানে ওবি ইকুয়াল টু আর ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে কি বের করতে বলছি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের রেডিয়াস পেয়ে গেলাম, এখন তো ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, 22/7 ইন্টু 7 ইন্টু 7, এটাই তো বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা, পাই আর স্কয়ার। 7 দোকানে 14, 7 দোকানে 14 একে 15, তাহলে 154 হবে আমাদের সঠিক উত্তর। অপশন, একজন ব্যক্তি একটি জায়গায় হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে যেতে ফিরে আসতে মোট 5 ঘন্টা 45 মিনিট সময় নেয়, উভয় পথই সাইকেলে গেলে তার 2 ঘন্টা সময় লাভ হয়।
তবে উভয় পথে হাঁটতে কত সময় নেবে? আচ্ছা, ওয়াক প্লাস সাইকেল দুটো মিলিয়ে গেল, তাহলে কত ঘন্টা সময় নিল? 5 ঘন্টা 45 মিনিট। আর উভয় পথে সাইকেলে গেলে মানে 2C, গেল আসলো, তাহলে 2C হবে দুটোই সাইকেল দিয়ে। তখন কি 2 ঘন্টা সময় লাভ হয়, তার অর্থ মানে আগে লাগতো কত? 5 ঘন্টা 45 মিনিট, তার থেকে 2 ঘন্টা কমাতে হবে তার মানে, তাহলে আলটিমেটলি লাগবে কত? 3 ঘন্টা 45 মিনিট। যেহেতু কি বলছি 2 ঘন্টা লাভ হবে, 2 ঘন্টা কমাতে হবে। এখান থেকে তিনি বের করতে হয়েছে যদি উভয় পথই হাঁটে তবে তার কত সময় লাগবে, তার মানে 2W মান আমাকে বের করতে হবে, উভয় পথ যাওয়া আর আসা, তাহলে 2W। তাহলে কিভাবে বের করবো? সমাধান অঙ্কের মতো করবো। তাহলে দেখো এখানে 2C তো আমাদের জানা, এখানে 2 দিয়ে গুণ করে দেই এই পাশে, তাহলে কত হয়? একে 2 দিয়ে গুণ করে দেবো, একেও 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এইটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত দাঁড়াবে? একটু এখানে মাইন্ড ক্যালকুলেশন করবো। 45 দোকানে কত আছে এখানে বুঝিয়ে দিচ্ছি, 2 দিয়ে গুণ করলে হয় 45 দোকানে 90, 5 দোকানে কত? 10, 10 ঘন্টা 90 মিনিট। আমাদের সর্বোচ্চ কত মিনিট হয়? 7 মিনিট। তার মানে কি 90 এর থেকে 7 মিনিট চলে যাবে, তার মানে কত থাকবে? 30 মিনিট পড়ে থাকবে, আর 7 মিনিটটা গিয়ে অ্যাড হবে এর সাথে। 7 মিনিট মানে কত ঘন্টা? 11 ঘন্টা, 1 ঘন্টা, তাহলে 10 + 1, তার মানে 11 ঘন্টা 30 মিনিট, মানে 10 ঘন্টা 90 মিনিট মানে হলো কি 11 ঘন্টা 30, 11 hour 30 মিনিট। ক্লিয়ার? আর 2C মান কত? 3 ঘন্টা 45 মিনিট। আমাকে তাহলে এখন দেখো এটাকে যদি আমরা 1 নং ভাবি আর পরেরটাকে 2 নং ভাবি, তাহলে বিয়োগ করলে পরেই আমাদের কি 2W মান বেরোবে, এটাই তো বের করতে বলছে, তাহলে বিয়োগ করে দিতে হবে। তার মানে 11টা 30 থেকে বিয়োগ করতে হবে আমাদের 3টা 45, 3 ঘন্টা 45। এটাই হবে আমাদের কিসের মান? 2W মান। তাহলে বিয়োগ করো, দেখো 30-এর থেকে তো 45 আমরা বিয়োগ করতে পারছি না, তখন আমাকে কি করতে হবে? এখান থেকে 1 কি নিয়ে নিতে হবে, ঋণ করতে হবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 10। তাহলে এখানে যে 1 ঘন্টা চলে যায়, 1 ঘন্টা মানে 60 মিনিটটা এর সঙ্গে যোগ হবে, তাহলে 7 আর 30 কত হলো? 90, তার থেকে 45 বিয়োগ করো, তাই 90 থেকে 45 বিয়োগ করলে 45, আর এখানে 10 থেকে 3 বিয়োগ করলে 7, এইভাবে অ্যান্সার তাহলে কত হবে? 7 ঘন্টা 45 মিনিট। অপশন বি। একটি চৌবাচ্চায় একটি নল দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয়, অপর নল দ্বারা 9 ঘন্টায় খালি হয়, যদি নল দুটি একত্রে খুলে দেওয়া যাবে কতক্ষণে ভর্তি হবে? তাহলে একটা পূর্ণ করলো আরেকটা খালি করলো, তাহলে আলটিমেট কত সময় নেবে? তাহলে কি বিয়োগ করলেই হবে, তার মানে টোটাল ইউনিট কাজ কত? 36, 4 নং 36, 4, তাহলে 9 থেকে 4 আমাকে বিয়োগ করতে হবে, যেহেতু কি একটা ভর্তি করে খালি করে, তাহলে কত হবে? টোটাল ইউনিট কাজ আমাদের কত? 36, আর টোটাল এফিসিয়েন্সি আমাদের কত? 9 বিয়োগ 4, 5। আমার দরকার কি? টাইম, তাহলে 36 টোটাল ইউনিটকে টাইম এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তাহলে 36 দোকানে 72, 5 দোকানে 10, ক্যালকুলেশন করার জন্য উপরকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 7.2। তোমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক করে দিতে পারো, এবি বাই কি এ মাইনাস বি, এবি বাই এ মাইনাস বি, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে 4 নং কত? 36, এটা 5, ক্যালকুলেশন ঠিক এটার মতো, উপরকে 2 দিয়ে গুণ করে দাও, 10, 7.2, ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে এবি বাই এ প্লাস বি। এই যেহেতু বিয়োগের ক্ষেত্রে তাই এ মাইনাস বি, আর যোগ হলে কি বি বাই এ প্লাস। একটি ক্যাম্পে 150 জনের 45 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পর 25 জন লোক ক্যাম্প ছেড়ে যাওয়ায় বাকি খাবার এর কতদিন স্থায়ী হবে? তাহলে 150 জন লোক ছিল ম্যান, কতদিনের খাবার মজুদ ছিল? 45 ডে। এখন বলছে 10 দিন পর, তাহলে এখান থেকে 10টা আমাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হবে? 35। 25 জন লোক ক্যাম্প ছেড়ে চলে গেল, তাহলে এখন লোক কত হবে? 150 মাইনাস 25, তাহলে আলটিমেটলি কত হলো? 125। তাহলে বলছে এই খাবার এখন কতদিন চলবে, তার মানে ওই নিয়মের অঙ্ক হয়ে গেল, তাহলে 150 জন লোকের খাবার যায় 35 দিন, তাহলে একজনের কি যাবে? বেশি যাবে, তাই গুণ করব। আর বলছে 125 জনের কত যাবে, এখন তাহলে ভাগ করে দাও 25। এবার কাটাকাটি, 5 দোকানে 10, 5 7 35, 5 দোকানে 10, 2 5 5 25, 30, 5, 6, তাহলে 6 7 42 হবে সঠিক উত্তর, অপশন ডি।
নেক্সট অঙ্ক কি বলছে, দুটি ভগ্নাংশের গুণফল 14/15, তাদের ভাগফল এত, বৃহত্তম সংখ্যাটি কত। গুণফল আমি ধরলাম এক্স ইন্টু ওয়াই, যার ভ্যালু কত 14/15, এবং ভাগফল তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 35/24। এখন আমার দুটো সংখ্যা বের করতে হবে, তাহলে আমি বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট। দুটো সংখ্যা বের করার নিয়ম কি, এটাকে তোমরা 1 নং ভাবো আর পরেরটাকে 2 নং ভাবো, তাহলে 1 ইন্টু 2 করবো। তাহলে 1 ইন্টু 2 করলে পরে কি হবে, দেখো এই ওয়াই কাটাকাটি যাবে, আলটিমেটলি কি হবে এক্স স্কোয়ার। ক্লিয়ার, এই ওয়াই কাটাকাটি যাবে, এক্স স্কোয়ার 14/15 ইন্টু 35/24, কাটাকাটি করে দাও, 3 5 15, 5 7 35, 2 দিয়ে যাবে, 7 দোকানে 24, 2 দিয়ে 12, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/36। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত 7/6। তাহলে একটা মান তো পেয়ে গেলাম 7/6, এক্স এর মান 7/6। আরেকটার মান আমাকে বের করতে হবে, তাহলে তো আমি বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে আরেকটার মান কত হবে, তাহলে এক্স এর মান যদি 7/6, এখানে মান বসালেই হবে। তাহলে এক্স এর মান 7/6, তাহলে ওয়াই এর মান কি ভাগ করতে হবে, দেখো গুণে আছে তাহলে আবরটা বের করতে ভাগ করে দিতে হবে, তার মানে 14/15। আর ভাগ করার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি ভাগ করলে পরে কি যা হবে গুণ দিয়ে উল্টে যায়, তার মানে 6 যাবে উপরে আর নিচে আসবে কত 7। 3 দোকানে 6, 3 5 15, 7 দোকানে 14, 3 দোকানে, তাহলে কত 4/5। এবার বলো দুটোর মধ্যে বড় কে। দেখো উপরে কত, উপরটাকে আমরা জানি লব, লবটা কি বড় আর হরটা ছোট। এই ক্ষেত্রে লবটা ছোট হরটা বড়, দেখেই বোঝা যাচ্ছে এটা, এটাকে ক্যালকুলেশন করে 1 পয়েন্ট সামথিং আসবে আর এটা 0 পয়েন্ট সামথিং আসবে, তাহলে বড় কোনটা। আমাকে বলছে বৃহত্তমটা কত, তাহলে 7/6 হবে, 6 হবে কারেক্ট অ্যান্সার। ছোট বললে অ্যান্সার হতো 4/5। আয়েশা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স ছিল 38 বছর, এবং তার ভাই যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছরের বড়, আয়েশার বাবা ও আয়েশার মায়ের বয়সের পার্থক্য কত। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমি বের করবো, যখন আয়েশার ভাই জন্মগ্রহণ করেছিল, ভালো করে শুনবে, আয়েশার বাদার যখন জন্মগ্রহণ করেছিল, দেখে ঠিক আছে, আয়েশার বাদার যখন মানে আয়েশার ভাই যখন জন্মগ্রহণ করেছিল তখন তার মার বয়স কত ছিল, মায়ের বয়স ছিল 36 বছর। এখন আমাকে বের করতে হবে আয়েশার ভাই, দুটোকেই সেম সেম নিয়ে কম্পারিজন করতে হবে। এই পরেরটা কি আয়েশার কি ভাই নিতে হবে, যেমন আয়েশার ভাই জন্মগ্রহণ তখন বাবার বয়স কত, এটা বের করলেই হবে আমাদের। তাহলে দেখো বাবা কি বলছে, তখন আয়েশার ভাই, আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছরের বড়, তাহলে বাবার বয়স নিশ্চয়ই 4 বাড়বে, 38 আর 4 কত হবে 42। এখন বলছি তাদের বয়সের পার্থক্য কত, 42 মাইনাস 36, তাহলে কত হবে 6, অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, দেখো 1 2 এটা রুট ওভার হবে, 2 to 5 এর বর্গমূল করলে 125, এটা প্রোভাইড। তাহলে বলছে এই যে একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে এর বর্গমূলগুলো একটা ক্যালকুলেশন করলে কত অ্যান্সার বেরোবে। এই টাইপের অঙ্কতে তোমরা লক্ষ্য করবে, দেখো সেম সংখ্যা দেওয়া আছে কিনা, হ্যাঁ সেম সংখ্যা দেওয়া আছে, কিন্তু দশমিকের অদল বদল করা, এইটুকুই খালি কাজ, এটাই আমাকে এখন করতে হবে। তাহলে কি বর্গমূল করবো বা প্রত্যেকটা আলাদা আলাদা করে, না এটার সাহায্য নিয়েই করবো, খালি দশমিকগুলোকে লক্ষ্য করবো। তাহলে কত রয়েছে 182.25 এর রুট ওভার, দেখো তো কত ঘর পর দশমিক, পেছন থেকে 2 ঘর পর, 2 ঘরের জন্য কত কমবে, একটা কমবে, মানে 13.5। মানে বর্গমূলের ক্ষেত্রে কি হয় দুটোর জন্য কি একটা করে 13.5 হলো। পরেরটা দেখো আরো কি 2 ঘর পিছিয়ে আসলো, তার মানে এখানে পরেরটার ক্যালকুলেশন কত হবে এইরকম 1.35। পরেরটা কি হবে আরো 1 ঘর পিছিয়ে, দুইটার জন্য কি একটা করে কমবে, তার মানে 0.135। তারপরটা হবে 0.0135। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার। দেখো এটা ক্যালকুলেশন করার দরকার নেই, অ্যান্সার গুলো দেখো 1499, 149, 14 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট, দেখো 13 পয়েন্ট সামথিং, তারপরে কি 1 মানে 14 পয়েন্ট সামথিং, আরো কি 0 পয়েন্ট দিয়ে সামথিং, 14 পয়েন্ট সামথিং অ্যান্সার আমাদের অ্যান্সার হয়েছে। তার একমাত্র কাছাকাছি আছে কি অপশন সি, ব্যাস তোমার ক্যালকুলেশন করতেই হবে না। দুটি ভিন্ন উৎস থেকে প্রাপ্ত 1500 টাকায় 3 বছরের জন্য সরল সুদের পার্থক্য 13.50 হয়, তবে তাদের সুদের হারের পার্থক্য কত। এটা আমরা করবো আই ইকুয়াল টু পি টি আর বাই 100 ফর্মুলা ইউজ করে। তাহলে পার্থক্য মানে কি, সুদের হারের পার্থক্য দেওয়া রয়েছে, তাহলে I2 মাইনাস I1, তাহলে এটার জায়গায় পার্থক্যকে ডাইরেক্ট আমি এখানে বসিয়ে দাও, এটাকে আই ভাবো। আই আমাকে কি বের করতে বলছে, পি, পি এর মান দেওয়া রয়েছে, আমাকে বের করতে বলছে সুদের হারের পার্থক্য কত হবে, টাইম তো 3, আর পার্থক্য মানে R2 মাইনাস R1, এটা এখানেই থাক বাই 100। এই হলো অঙ্ক। এই শূন্য কাটো, নিচে কত আসবে
100, এটা কাটো। 15 দিয়ে কাটাকাটি করি, 9 15 135, 3 দিয়ে কে কাটো, 3 3 9, তাহলে 3 কে 3 ভাগ 10, তাহলে 0.3। এটাই হলো আমাদের R1 মাইনাস R2। এটাই তো বের করতে বলেছে অপশন এ। ঘড়িতে 4:20 AM এর সময় ঘন্টা আর মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে? যখন এই টাইপের অঙ্ক দেবে ঘড়ির, একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, সেটা কি? 11/2m 30h প্লাস মাইনাস থিটা। তাহলে 11/2, m মানে মিনিট, মিনিট কত? 20, এই জায়গায় 20 বসাও। 30, h কত? এই যে 4টা ঘন্টা, প্লাস মাইনাস থিটা। এখান থেকে কোণের মান আমরা বের করব। তাহলে 2 দিয়ে 10, ক্যালকুলেশন করলে 110, এটা কত? 120 প্লাস মাইনাস থিটা। তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে -10 প্লাস মাইনাস থিটা। এই জন্যই তো প্লাস মাইনাস থিটা দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 10 ডিগ্রি। অপশন বি। পরেরটা টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অঙ্ক। এ আর বি একটি কাজ করে কত দিনে? 18 দিনে। বি প্লাস সি একটি কাজ করে কত দিনে? 24 দিনে। আর সি আর এ কাজ করে হলো 36 দিনে। এখন বলছে তারা একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাদের এলসিএম করতে হবে, টোটাল ইউনিট কাজ। তাহলে 18, 24 আর 36 এলসিএম কত হয়? 72। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 72 ভাগ কত? 18 করতে হবে। তাহলে কত হবে? 4 18 72। যেহেতু টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে এফিসিয়েন্সি, তাহলে আমরা কি বের করছি? আসলে এফিসিয়েন্সি বের করছি। একই রকম ভাবে 3, এটা হবে 2। তাহলে দেখো সবগুলো বলে তিনজনে একসঙ্গে বলবে, যোগ করতে হবে আমাদের। কিন্তু যোগ করে দেখো প্রত্যেকটা দুটো দুটো করে আসছে। 2a প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এফিসিয়েন্সিটা যোগ করে দেয়। 4 3 কত? 7 আর 2 কত? 9। ক্লিয়ার? এখন বলছে তাহলে আমাদের কি বের করে, তারা একত্রে কাজ করলে কত সময় লাগবে? তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হবে? 9 বাই কত? 2। এটা আমাদের এফিসিয়েন্সি। আমাদের দরকার কি? টাইম। টাইম মানে হলো টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তাহলে 72 ভাগ 9/2, তাহলে 2টা উপরে যাবে, 9টা আমি নিচে দিয়ে দিলাম একবারে। 8 দোকানে 16 হবে সঠিক উত্তর। অপশন সি। আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, আর প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। তা তোমাদের যদি এতে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়াও আমাদের অন্যান্য ক্লাসও করানো হয় এখানে, সেই ক্লাসগুলো ফলো করতে পারো। আশা করি সেগুলি তোমাদের জন্য কি হেল্পফুল হবে। তবে আজকের ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি শেয়ার করবে, যাতে সকলেই। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরদিনের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।